সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ইলা সাহা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ভাষার মৌলিক চারটি অংশ থাকে। সে মৌলিক চারটি অংশ কি? ধ্বনি থেকে ধ্বনিতত্ত্ব, শব্দ থেকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্য থেকে বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। তাহলে কি প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ কি? ধ্বনি থেকে ধ্বনিতত্ত্ব, শব্দ থেকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তত্ত্ব, বাক্য থেকে বাক্যতত্ত্ব বা পদক্রম। পদক্রম। অর্থ থেকে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। তাইলে ভাষার মৌলিক চারটি অংশের মধ্যে ধ্বনিতত্ত্ব একটি। স্বাভাবিক কারণে আমরা জানবো এখন ধ্বনি কাকে বলে বা ধ্বনি কি। ধ্বনি হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজ, অথবা অন্যভাবে বলতে পারি বাক প্রত্যঙ্গের মাধ্যমে সৃষ্ট আওয়াজ। তাহলে ধ্বনি কি? মুখনিসৃত, মানুষের মুখনিসৃত আওয়াজ। অথবা বাক প্রত্যঙ্গের মাধ্যমে সৃষ্ট আওয়াজ। তাহলে মুখনিসৃত আওয়াজ, আওয়াজই হচ্ছে ধ্বনি। এই কথাটা খুব খেয়াল রাখতে হবে, আওয়াজ হচ্ছে ধ্বনি। এখন বাক প্রত্যঙ্গ বিষয়টা কি? বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র, ফুসফুস, গলনালী, কণ্ঠ, জিহ্বা, আলজিহ্বা, ওষ্ঠ, তালু, ঠোঁট, নাক সব মিলে হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের মাধ্যমে সৃষ্ট আওয়াজ, মুখ কিন্তু বাকযন্ত্রের একটা অংশ, অবশ্যই উচ্চারিত হইতে হবে, আওয়াজ বের হইতে হবে। কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির মাধ্যমে, বাক প্রত্যঙ্গের মাধ্যমে সৃষ্ট আওয়াজ হচ্ছে কি? ধ্বনি। এই ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আমরা এখন জানবো এই স্বরধ্বনি কাকে বলে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধা পায় না, তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। বাধা পায় না, স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনিগুলো কি? অ, আ, ই, উ। আমি আবার বলছি, স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধা পায় না, সেটাকে বলা হচ্ছে স্বরধ্বনি। অ, আ, ই, উ। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়। ক বলার সময় কাঁপছে, ট বলার সময় জিভটা পেছনে যাচ্ছে, চ বলার সময় সামনে আসছে, সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি।
বাধা পায়। বাধা পায়। তাহলে কি? ক, চ, ট, ত। তাহলে স্বরধ্বনি কি? যেটা কোথাও বাধা পায় না বা ফুসফুসতাড়িত বাতাস কোথাও আটকায় না। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কোথাও না কোথাও মুখবিবরের বাধা পায়। এই ধ্বনি তৈরি হয় কিন্তু বাকযন্ত্র থেকে। প্রথমে আমরা উচ্চারণ করি, পরে আমরা সেটা শুনি। তবে অনেক সময় দেখা যায় ধ্বনির সাথে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। তারপর আমরা যখন কোনো ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তখন আমরা এই ধ্বনি পাই। এই জন্য বলা হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। খুবই গুরুত্বপূর্ণ। ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান। ধ্বনি কি? ভাষার মূল উপাদান। এখন আসি আমরা এই ধ্বনিকে যখন আমরা লিখব তখন এই ধ্বনিকে যখন আমরা ক বললাম, এই কটা যখন আমি লিখব তখন সেটাকে আমরা বলছি কি? বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। ধ্বনির লিখিত রূপ বর্ণ, বা আমরা অন্যভাবে বলতে পারি কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ, অথবা অন্যভাবে বলতে পারি ধ্বনির নির্দেশক চিহ্নকেও বর্ণ বলে, অথবা আরো অন্যভাবে বলা যায় ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এই বর্ণ হচ্ছে দুই প্রকার। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত রূপ। স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ। আ, আ, ই, দীর্ঘ। কেমন? তাহলে স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। কিন্তু তোমাদের বইতে এই সংজ্ঞাটা কিভাবে দেয়া আছে? স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হচ্ছে স্বরবর্ণ। তাহলে একটা নতুন শব্দ এখানে যোগ হয়েছে, দ্যোতক। বাস্তবিক ক্ষেত্রে এই দ্যোতক শব্দের অর্থ হচ্ছে, এই দ্যোতক শব্দের অর্থ হচ্ছে প্রকাশক। দ্যোতক শব্দের অর্থ কি? প্রকাশক। তাহলে স্বরধ্বনি প্রকাশক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমাদের বইতে ব্যঞ্জন বর্ণ কাকে বলে কিভাবে আছে? ব্যঞ্জন ধ্বনি
দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক, খ, গ, ঘ। কেমন? এবার আমরা জানবো এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত। স্বরবর্ণ হচ্ছে সংখ্যা হচ্ছে কত? 11। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 39। তাহলে বর্ণের সংখ্যা কত? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে 50। স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39, 50। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। এই 50টি ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টি পূর্ণমাত্রা, কয়টি অর্ধমাত্রা এবং কয়টি মাত্রাহীন সেটা আমরা দেখব। পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন বা মাত্রা ছাড়া 10। তাহলে পূর্ণমাত্রা কয়টি? 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। এবারে আমরা মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি দেখব। মৌলিক স্বর মৌলিক স্বর। তাহলে মৌলিক স্বর কাকে বলে? যে স্বরকে বা যেই স্বর বর্ণকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, ভাঙলে ওটা ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেগুলাকে বলা হচ্ছে মৌলিক স্বর, অর্থাৎ বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ করা যায় না। তাহলে স্বরবর্ণের মধ্যে 11টি স্বর আছে। তাহলে মৌলিক স্বর কয়টি? মৌলিক স্বর হচ্ছে 7টি। সংখ্যা কত? 7। তাহলে মৌলিক স্বরের 7টি সংখ্যা কি কি? স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। এই 7টি হচ্ছে মৌলিক স্বর। কিন্তু এই 7টি মৌলিক স্বরের এই 6টির লিখিত রূপ আছে, কিন্তু এটির লিখিত কোনো রূপ নেই। এগুলো বর্ণ আকারে আছে, কিন্তু এটির লিখিত কোনো রূপ নেই। তাহলে মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ কয়টি? 6টি। এটি নেই কেন? আমরা দেখা বলি, ন্যায় বলি। যেমন ন্যায় শব্দটা আমি লিখলাম, এই ন্যায়ের মধ্যে আমরা যদি অন্তস্থ অটা বাদ দিই, তাহলে এই নয়ের একটা অ আছে, এটাও বাদ দিই। এটাই হচ্ছে এটা ব্যবহার, নয়ের অ। কেমন? এইটা হচ্ছে এই এ। তাইলে 6টির লিখিত রূপ আছে, একটির কোনো লিখিত রূপ নেই। যেটা তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত আছে সেটি হচ্ছে যৌগিক স্বর বা দ্বিস্বর। এটাকে এই যৌগিক স্বর বা দ্বিস্বর,
এটার অনেকগুলো নাম আছে, সন্ধিক্ষর, সান্ধ্যাক্ষর, সান্ধ্যস্বর, বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয়। যেমন এই দ্বিস্বর কথাটার মধ্যে কিন্তু আমরা এর সংজ্ঞাটা পাচ্ছি। দ্বিস্বর মানে হচ্ছে দুইটি স্বর। তাইলে যৌগিক স্বর কাকে বলে? দুইটি স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি হবে। দুইটি স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি, দুটি স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি। কিরকম? যেমন আমরা যদি বলি ওই, এই ওই এর মধ্যে কি কি আছে? স্বরীয় যোগ রস্বই সমান কি ওই। এই যে এখানে একটা স্বরধ্বনি, এখানে একটা স্বরধ্বনি, দুটো স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক স্বর। একই রকম ভাবে ও, স্বরীয় যোগ রস্ব ও, তাইলে এই দুটো মিলে একটি স্বরধ্বনি হয়েছে, দুটি স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি হয়েছে, এই জন্য এগুলোকে যৌগিক স্বর বলা হয়। এখন প্রশ্ন আসবে, যৌগিক স্বরের বর্ণ বা প্রতীক বা চিহ্ন কয়টি? যৌগিক স্বরের বর্ণ, লিখিত বর্ণ বা চিহ্ন কয়টি? দুইটি, ওই ও। এখানে আরেকটা বিষয় আছে, কেউ কেউ মনে করেন এই দুইটি যৌগিক স্বর ছাড়াও বা এই প্রতীক ছাড়াও আরো দুইটি যৌগিক স্বরের প্রতীক আছে, সেগুলো কি? রস্বই যোগ রস্বই মিলে দীর্ঘই হয়েছে, রস্ব যোগ রস্ব মিলে দীর্ঘ হয়েছে। যেহেতু তোমাদের বইতে এই বিষয়টি অন্তর্ভুক্ত নেই, সুতরাং আমরা জানার জন্য বলছি। কেউ কেউ মনে করেন এই দুটোটাও যৌগিক স্বর, ধ্বনিক বর্ণ। তাহলে স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনির চিহ্ন বা প্রতীক কয়টি? দুইটি, ওই এবং ও। সংখ্যা কয়টি? সংখ্যা হচ্ছে 25টি। তাইলে 25টি সংখ্যা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই 25টি যৌগিক স্বরধ্বনির সংখ্যার কিন্তু সবগুলার লিখিত রূপ নেই। এই দুইটার লিখিত রূপ আছে, এখানে 23টার কিন্তু কোনো লিখিত রূপ নেই, তবে এগুলো কি আছে? ব্যবহার আছে। কিরকম? স্বরীয় যোগ রস্বই ওই, বই, এই ওই এর কোনো লিখিত রূপ নেই। অথবা স্বরেয়া যোগ ও আও, এটার কোনো লিখিত রূপ নেই। ব্যবহারিক রূপ কি? খাও যাও। কিভাবে? খ আকার আ, যার আ যোগ ও। আরো আছে এইভাবে, স্বরিয়া যোগ রস্বই আই, খাই যায়। কেমন? তাইলে এই 25টির মধ্যে দুইটির লিখিত রূপ আছে, 23টির কিন্তু কোনো লিখিত রূপ নেই, কিন্তু এগুলার কি আছে? ব্যবহার আছে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হয় তখন কিন্তু স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে যুক্ত হয়। কিরকম? ম ব্যঞ্জন বর্ণ, তার সাথে যদি আকার মা হয় তাইলে কি হলো? আকার হয়েছে। স্বরবর্ণটা কিভাবে যুক্ত হয়েছে? সংক্ষিপ্ত আকারে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যখন সংক্ষিপ্ত আকারে যুক্ত হয় তখন স্বরবর্ণের রূপটা কি হয়ে যায়? সংক্ষিপ্ত হয়। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত এই রূপকে বলা হয় কার। ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হয় তখন সংক্ষিপ্ত আকারে হয়, আর এটাকেই বলা হচ্ছে কার। তাহলে স্বরবর্ণের
সংক্ষিপ্ত রূপ কি কা। এখন প্রশ্ন হচ্ছে 11টি স্বরবর্ণের মধ্যে কয়টি কার আছে? কার হচ্ছে 10টি। কেমন? একটির কোনো কার নেই। আমরা আগে 10টি কার কি সেগুলো দেখি। স্বরে আ দিয়ে আকার, রস্বই দিয়ে রস্বইকার, দীর্ঘই দিয়ে দীর্ঘইকার। সব কি লেখার প্রয়োজন আছে এরকম 10টি কার? তবু আমি লিখছি। রিকার, এ দিয়ে একার, একার, ওই দিয়ে ওই দিয়ে ওইকার, ও দিয়ে ওকার, ও দিয়ে ওকার। ওকার। কেমন? তাইলে কারের সংখ্যা কত? 10টি। কেমন? কার কয়টি? 10টি। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কার কয়টি? 10টি। তাইলে একটির কার নাই। কোনটির কার নাই? স্বরের কোনো কার নেই। এই জন্য এই বর্ণটিকে বলা হয় বিলীন বর্ণ বা লীন বর্ণ। বিলীন বর্ণ বা লীন বর্ণ। কেমন? স্বরবর্ণের কার কয়টি? 10টি। নাই কয়টি? একটির কার নাই। সেটি কি? অ। এই বর্ণটাকে বলা হয় বিলীন বর্ণ বা বিলীন বর্ণ। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়। সেই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমি একটা শব্দ এখানে লিখছি, দেখো। বিশ্বাস। এখানে কিন্তু দুটা ব আছে, একটা ব আর এই ব। এই বটা কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এটা তাই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ফলা। এই ব হচ্ছে সেই ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ফলা। ফলা। তাহলে ফলা কি আমরা দেখি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলাগুলো লিখি আমরা। র ফলা, ল ফলা। তাহলে কি? নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। নফলা দিয়ে একটা শব্দ লিখি, অপরাহ্ন। বন্দি। পক্ষ, পক্ষ, বিশ্ব। যুগ্ম,
পদ্ম, সত্য, বিদ্যা, ব্রত, ক্রয়। রফলার বিষয়ে একটু কথা আছে। রফলা তো এভাবে হয়, ব রফলা ত, কিন্তু র আবার র্যাব হিসাবে ব্যবহৃত হয়, র্যাব হিসাবে ব্যবহৃত হয়। সেটা কিরকম? কর্ণ, ধর্ম। তাহলে র্যাবটা কিভাবে হচ্ছে? যে বর্ণের আগে র উচ্চারণ হবে সে বর্ণের উপরে র্যাপ হয়। কর্ণ, কর্ণ, নর উপরে র্যাপ হয়েছে। ধর্ম, ধর্ম, মর উপরে র্যাপ হয়েছে। লফলাকে অম্লান, উল্লাস, উল্লাস। তাহলে এখানে ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? ফলা 6টি। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ।